হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সাবজেক্ট বেঙ্গলি নিয়ে আলোচনা করব। এখানে আমরা আদরিণী নামক গল্পটি নিয়ে আলোচনা করছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছি, প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রশ্ন করেছি। আজকে আমরা এই পর্বটিকে, এই আদরিণী গল্পটিকে শেষ করে দেবো। আজকে আমাদের আদরিণী গল্পের 5 নম্বর পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, কোচরের খুঁটে চোখ মুছিয়া বলিলেন। কে কোচরের খুঁটে চোখ মুছেছিলেন এবং কেন? জয়রাম মুখোপাধ্যায় মহাশয় তার পোষা হাতি আদরিণীকে বিক্রি করতে মেলায় নিয়ে যাওয়ার কথায় তার মন আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছিল এবং তার চোখে জল এসেছিল, কারণ সে আদরিণীকে নিজের মেয়ের মতো ভালোবাসত। 2 নম্বর প্রশ্ন, আপনি বললেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরকাল ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তার আর উপায় কি? এই কথাগুলো কে কাকে কেন বলেছিল? এই কথাগুলো মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে বলেছিল আদরিণীকে বিক্রি করে দেওয়ার জন্য। 203 নম্বর প্রশ্ন, আদরিণীকে একজন ভালো লোকের হাতে বিক্রি করার জন্য মুখোপাধ্যায় মহাশয় তার দামের কত টাকা কম হলেও চলে যাবে বলেছিলেন? 200 থেকে 500 টাকা মোট দামের থেকে কম হলেও তার চলে যাবে, কিন্তু ভালো খদ্দের যেন হয়, সে যেন আদরিণীকে যত্নে রাখে। পরের প্রশ্ন, মেলাটি কতদিন আগে আরম্ভ হয়? চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন আগে আরম্ভ হয়। মেলাটি সবথেকে বেশি জমজমাট হয়, অর্থাৎ লোক সমাগম কবে হয়ে থাকে? শেষের 4-5 দিন। আদরিণীকে নিয়ে মেলায় কোন সময় যাওয়ার কথা ঠিক হয়েছিল? চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ আগে। মেলায় আদরিণীকে নিয়ে কারা যাবে ঠিক হয়েছিল? মাউথ ও মুখোপাধ্যায় মহাশয়ের মেজ ছেলে। যাত্রার দিন হাতিটি কোথায় ছিল? বাগানে ছিল। যাত্রার দিন বাগানে আর কারা উপস্থিত ছিল? বাড়ির মেয়েরা ও বালক বালিকারা সজল নৃত্যে, মানে সকলের চোখেই জল ছিল। বাগানে হাতির চারপাশে দাঁড়িয়েছিল কারা? মুখোপাধ্যায় মহাশয় কি পায়ে দিয়ে সেখানে উপস্থিত হয়েছিল? খড়ম পায়ে দিয়ে। হাতির জন্য আগের দিনে কি এনে রাখা হয়েছিল? 2 টাকার রসগোল্লা। তখনকার দিনে 2 টাকার রসগোল্লা মানে অনেক। রসগোল্লার হাঁড়ি নিয়ে হাতির কাছে কে উপস্থিত হয়? মুখোপাধ্যায় মহাশয়ের ভৃত্য অর্থাৎ চাকর। সেই রসগোল্লা আদরিণী নামক হস্তিনীটিকে কে খাইয়ে দিয়েছিলেন? মুখোপাধ্যায় মহাশয় নিজে হাতে সেই রসগোল্লা আদরিণীকে খাইয়ে দিয়েছিলেন। আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। বক্তব্যটি কার? আদরিণীকে বিক্রয়ের উদ্দেশ্যে পাঠানোর সময় মুখোপাধ্যায় মহাশয় আদরিণীর উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। 215 নম্বর প্রশ্ন, প্রাণে ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, কার কথা বলা হয়েছে? মুখোপাধ্যায় মহাশয়ের কথা বলা হয়েছে, যে তিনি আদরিণীকে বলতে পারলেন না যে তাকে তিনি পুরোপুরি বেচে দিচ্ছেন বা পুরোপুরি তাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। তাকে বললেন যে যাও গিয়ে বামুনহাটের মেলা দেখে এসো। এই ছলনাটুকুর আশ্রয় লই। কে কোন ছলনার আশ্রয় নিয়েছিলেন? মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে নিজের মুখে চিরকালের জন্য বিদায়ের কথা বলতে না পেরে তাকে বলেছিলেন যাও মা, বামুনহাটির মেলা দেখে এসো। কল্যাণীর বিবাহের দিন কবে স্থির করা হয়েছিল? 10ই জ্যৈষ্ঠ। কল্যাণীর বিবাহের জন্য উভয় পক্ষের আশীর্বাদ কবে ঠিক হয়েছিল? বৈশাখ মাস পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ হবে। কল্যাণীর বিবাহের জন্য গয়না কোন টাকায় গড়াতে দেওয়া কথা ছিল? হাতি অর্থাৎ আদরিণীকে বিক্রি করে টাকা এলে তারপরে তার গয়না গড়াতে দেওয়া হবে। কোন দিন আদরিণী বাড়ি ফিরে এসেছিল? পয়লা বৈশাখ সন্ধেবেলা। বামুনহাটির মেলায় ওকে বিক্রি করা যায়নি, সেই জন্য পয়লা বৈশাখের সন্ধেবেলায় সে ফিরে এসেছিল। আদরিণী কেন বাড়ি ফিরে এসেছিল? আদরিণী বিক্রয় হয়নি কারণ তার মূল্য দেওয়ার মতো উপযুক্ত খদ্দের সেখানে পাওয়া যায়নি। 222 নম্বর প্রশ্ন, আদরিণীকে বাড়ি ফিরতে দেখে বাড়ির লোকের অবস্থা কেমন হয়েছিল? বাড়ির সব লোক খুব খুশি হয়েছিল, বাড়িতে আনন্দ কোলাহল শুরু হয়ে গেছিল। সকলের আচরণ এমন ছিল যেন তারা তাদের হারানো ধন ফিরে পেয়েছে। আহা, আদর রোগা হয়েছে, বোধহয় কদিন ওখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। এই বক্তব্যগুলি কাদের ছিল? বাড়ির লোকেদের ছিল। পরের দিন মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা বৈঠকখানে সমাবেত হয়ে কী নিয়ে আলোচনা করেছিলেন? এত বড় মেলায় আদরিণী বিক্রি না হওয়ার কারণ নিয়ে আলোচনা করেছিলেন। এই আলোচনায় আদরিণী বিক্রি না হওয়ার কারণ হিসেবে কোন কথা উঠেছিল? মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে বিদায়ের দিন বলেছিলেন যাও মা, বামুনহাটির মেলা দেখে এসো, তাই আদরিণী বিক্রি হয়নি। মানে উনি বলেছিলেন যে মেলা দেখে আবার এসো, সেই জন্যে ও বিক্রি হয়নি। এটাই ছিল তার বন্ধুদের বক্তব্য। মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুবর্গের মতে মুখোপাধ্যায় মহাশয়ের কথা ফলে যাওয়ার কারণ কি? মুখোপাধ্যায় মহাশয় মুরগিখোর ব্রাহ্মণ নয়, তাই তার বাক্য ব্রহ্মবাক্য, তাই ওনার মুখ দিয়ে যা বেরিয়েছে তা নিষ্ফল হওয়ার কথা নয়, সেই কারণ ব্রহ্মবাক্য বেদবাক্য। উনি খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ বলে তার বন্ধুদের বক্তব্য, সেই জন্য তার কথা ফলে গিয়েছিল। বামুনহাটের মেলা ভেঙে কোথায় গিয়ে বসে? সেখান থেকে 10 ক্রোশ উত্তরে বসুলগঞ্জে মেলা কতদিন ব্যাপী চলে? সপ্তাহ ব্যাপী চলে, 1 সপ্তাহ ধরে চলে। বামুনহাটের মেলায় যে সব গরু মহিষ বিক্রি হয় না তারা কোথায় গিয়ে জমা হয়? বসুলগঞ্জের মেলায়।
230 নম্বর প্রশ্ন, আদরিনীকে বিক্রি করার জন্য কোথায় পাঠানোর পরামর্শ হয়েছিল? বসুলগঞ্জের মেলায়। দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। কে কাকে কথাটি বলেছে? কল্যাণী তার দাদামশাই মুখোপাধ্যায় মহাশয়কে, মানে জয়রাম মুখোপাধ্যায় মহাশয়কে কথাগুলি বলেছে। বসুলগঞ্জের মেলায় যাবার সময় আদরিনীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে কে দেখেছিল? মুখোপাধ্যায় মহাশয়ের বড় নাতনি, অর্থাৎ যার বিবাহ স্থির হয়েছিল, কল্যাণী দেখেছিল। জানতে পেরেছে ওরা অন্তর্যামী। বক্তাকে কারা অন্তর্যামী তিনি বলেছেন। বক্তব্যটি মুখোপাধ্যায় মহাশয়ের আদরিনী কথা তিনি এখানে বলেছেন, তারা অর্থাৎ পশুরা অন্তর্যামী হয় বলে তিনি উল্লেখ করেছেন। জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, কে কি জানতে পেরেছে? মুখোপাধ্যায় মহাশয়ের মত অনুসারে আদরিনী জানতে পেরেছে যে তার আর এই বাড়িতে ফিরে আসা হবে না। খুকির বিয়েটা হয়ে যাক। বক্তা কে, কার বিয়ে হয়ে যাওয়ার কথা বলেছে? বক্তা মুখোপাধ্যায় মহাশয়, তিনি এখানে খুকি বলতে কল্যাণীর বিয়ের কথা বলেছেন। খুকির বিয়েটা হয়ে যাক, বিয়ে হয়ে গেলে কি হবে? আদরিনীকে দ্বিতীয়বার যখন নিয়ে যাওয়া হয় বসুলগঞ্জের মেলায়, তখন মুখোপাধ্যায় মহাশয় তাকে আর দেখতে যায়নি এবং কল্যাণী পরে এসে তার দাদুকে জানায় বা দাদামশাইকে জানায় যে আদরিনী যাওয়ার সময় কাঁদছিল। এই শুনে মুখোপাধ্যায় মহাশয় মনে হয় যে সে, মানে আদরিনী, তার উপর অভিমান করেছে। সেই জন্য সে বলেছে যে কল্যাণীর বিয়েটা হয়ে যাক, তারপর আদরিনী যে ঘরে যাবে, অর্থাৎ বসুলগঞ্জে বিক্রি হয়ে যার কাছে যাবে, সেই ঘরে গিয়ে তিনি তার সাথে দেখা করে আসবেন এবং তার জন্য রসগোল্লা সন্দেশ নিয়ে যাবে। তাকে আজীবন তিনি ভুলতে পারবেন না এবং যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি বারবার আদরিনীকে গিয়ে দেখে আসবেন। তুই মনে কোনো অভিমান করিস নি মা। বক্তা কে, কার উদ্দেশ্যে এমন বক্তব্য? বক্তা জয়রাম মুখোপাধ্যায় মহাশয়, তার হাতি, পোষা হাতি আদরিনীর উদ্দেশ্যে এই বক্তব্য। পরের দিন বিকেলে কে একখানা পত্র এনে মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিয়েছিলেন? এক চাষি। পত্রটি মুখোপাধ্যায় মহাশয়কে কে পাঠিয়েছিলেন বা কে লিখেছিলেন? মুখোপাধ্যায় মহাশয়ের মেজ ছেলে। পত্রটির বিষয়বস্তু কী ছিল? পত্রটির বিষয়বস্তু ছিল যে আদরিনীকে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে এসে আগের দিনের বিকেলে অসুস্থ হয়ে পড়ে। সে আর রাস্তায় চলতে পারছিল না, তাই রাস্তার পাশে এক আম বাগানে শুয়ে পড়ে। তার পেটে হয়তো ব্যথা হচ্ছে, সেই কারণে সে মাঝে মাঝে সুর তুলে আর্তনাদ করছে। মাহুত তার নিজের যে বিদ্যা আছে সেই বিদ্যা মতো তাকে চিকিৎসা করেছে। সারা রাত ধরে সুরাহা কিছুই হয়নি। মনে হয় সে মারা যাবে। যদি মারা যায় তাহলে সেখানে একটা জমির ব্যবস্থা করে সমাধি দিতে হবে। সেই জন্য মুখোপাধ্যায় মহাশয় যেন সেখানে তখনই উপস্থিত হয়, সেই বিষয়টা নিয়ে তার মেজ ছেলে তাকে পত্র লিখে পাঠিয়েছিলেন। 248 নম্বর প্রশ্ন, আদরিনীর কী হয়েছিল? পেটের ব্যথা হয়েছিল সম্ভবত। আদরিনী কত দূর গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল? তাদের বাড়ি থেকে 7 ক্রোশ দূরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। কে যথাবিদ্যা সমস্ত রাত্রি আদরিনীর চিকিৎসা করেছিল? মাউথ। আদরিনী কোথায় শুয়েছিল? রাস্তার পাশের একটি আমবাগানে। 245 নম্বর প্রশ্ন, আদরিনী পীড়িত হয়ে কী করেছিল? সুর তুলে মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করছিল। আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। বক্তব্যটির বক্তা কে, সে কোথায় যাবে? বক্তব্যটির বক্তা হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়, তিনি নিজের পোষা হাতি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে শুনে তাকে দেখতে যাবেন। আদরের অসুখ, সে যন্ত্রণায় ছটফট করছে, আমায় না দেখলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। এই বক্তব্যটির বক্তাকে জয়রাম মুখোপাধ্যায় মহাশয়। তখনই লোকজন কোন গাড়ির বন্দোবস্ত করার জন্য ছুটেছিল? ঘোড়ার গাড়ির। সেদিন রাত্রে মুখোপাধ্যায় মহাশয় কী খেয়েছিলেন? কেবলমাত্র দুধ পান করেছিলেন। 250 নম্বর প্রশ্ন, কটার সময় মুখোপাধ্যায় মহাশয়দের গাড়ি ছেড়েছিল আদরিনীর কাছে যাওয়ার জন্য? রাত্রি 10টার সময়। মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সেদিন কে কে গিয়েছিলেন? মুখোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে এবং সেই যে পত্রবাহক চাষি, সে। পত্রবাহক চাষি ঘোড়ার গাড়ির কোথায় বসেছিল? কোচ বক্সে। পরের দিন কখন মুখোপাধ্যায় মহাশয় আদরিনীর কাছে পৌঁছেছিলেন? প্রভাতে। সেখানে গিয়ে মুখোপাধ্যায় মহাশয় কী দেখেছিলেন? ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আদরিনী মারা গিয়েছে। অভিমান করে চলে গেলেই মা। বক্তাকে কাকে তিনি মা বলে সম্বোধন করেছেন? বক্তা মুখোপাধ্যায় মহাশয়, তিনি তার পোষা আদরিনী নামক হস্তিনীটিকে মা বলে সম্বোধন করেছেন, কারণ তিনি তাকে মেয়ের চোখে দেখতেন। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। কে কাকে বিক্রি করতে পাঠিয়েছিলেন? মুখোপাধ্যায় মহাশয় তার পোষা হস্তিনী আদরিনীকে বিক্রি করতে পাঠিয়েছিলেন বসুলগঞ্জের মেলায়। তুই অভিমান করে চলে গেলি। কে অভিমান করে কোথায় চলে গিয়েছিল? এখানে মুখোপাধ্যায় মহাশয় মনে করেছেন যে তার আদরের পোষা হস্তিনী আদরিনীকে তিনি বিক্রি করতে পাঠিয়েছিলেন বলে, সে যেহেতু অন্তর্যামী, মানে পশু পাখিরা, তার মনে হয় যে পশু পাখিরা সব কিছু বুঝতে পারে, সেই জন্যে সে মনে করেছে যে সে অভিমান করেছে, মানে এই হস্তিনী আদরিনী তার উপর অভিমান করে চিরকালের মতো ইহলোকের মায়া ত্যাগ করে সে চলে গিয়েছে, অর্থাৎ সে মারা গিয়েছিল। এরপর মুখোপাধ্যায় মহাশয় আর কতদিন জীবিত ছিলেন? এরপর মুখোপাধ্যায় মহাশয় আর 2 মাস জীবিত ছিলেন। আদরিনীর মৃত্যুর কতদিন পর মুখোপাধ্যায় মহাশয় মারা যায়? 2 মাস পরে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 259টি প্রশ্ন আদরিনী নামক গল্পটি থেকে, যেখানে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করেছি। এছাড়াও আমাদের অন্যান্য সাবজেক্টগুলির সাজেশন ভিডিও
কোশ্চেন অ্যান্সার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে।